দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি মনির হোসাইন। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ঢাকা থেকে সবশেষ যে ফ্লাইটটি আসলে শ্রমিকদের নিয়ে ছেড়ে গেছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা 15 আসলে সবশেষ ফ্লাইটটি ছেড়ে গিয়েছে। আমরা আসলে বিমানবন্দরে অপেক্ষামান এখনও কিন্তু অনেকেই রয়েছেন। আমরা যারা আসলে শেষ মুহূর্তে আসলে অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে আসলে অনেকটা দিশেহারা হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আসলে প্রায় 5 থেকে 6 দিন যাবত ঢাকায় অবস্থান করছেন। তবে শেষ মুহূর্তে বাড়ি ফিরে না গিয়ে কিন্তু এই সারা রাত অপেক্ষা করবেন। যদিও তারা যে এজেন্সিগুলোর মাধ্যমে আসলে টিকিট কিনেছেন সেই এজেন্সিগুলো কিন্তু ভিসা নিয়েছেন, সেই এজেন্সিগুলো তাদেরকে আসলে টিকিট বুঝিয়ে দেয়নি এবং সবশেষ আজ রাতেও অপেক্ষা করাবে এবং এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে আজ রাতে আরও 3টি ফ্লাইট রয়েছে, যদিও সেটি কিন্তু স্বাভাবিক যাতায়াতের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু রাত 2টা 5 মিনিট, 2টা 40 মিনিট এবং 4টা 40 মিনিটে কিন্তু আজ রাতের যে ফ্লাইট সেই মালয়েশিয়াগামী কুয়ালালামপুরগামী কিন্তু এই 3টি ফ্লাইট রয়েছে। সেই 3টি ফ্লাইটই কিন্তু সাধারণ এই যারা শ্রমিক রয়েছেন, যারা সবশেষে আসলে ভিসা পেয়েছেন, প্রায় 29,000 যাত্রী অর্থাৎ শ্রমিক, তারা কিন্তু ভিসা এখনও টিকিট হাতে পাননি, তারা কিন্তু যেতে পারবেন না, ঠিক এমনটাই কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে এই যে সকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন, তারা আসলে যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কর্তৃপক্ষ, বিশেষ করে এজেন্সির কোনো কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি। শুধুমাত্র এজেন্সি না, সরকারি কোনো সংস্থার পক্ষ থেকেও কিন্তু তাদেরকে কোনো আশ্বস্ত করা হয়নি। আমরা আসলে কথা বলেছি বাইরার সভাপতির সাথে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে যেই অনিশ্চয়তা ছিল রাত 11টা 15 যে ফ্লাইটটি ছেড়ে গিয়েছে সেটি কিন্তু রাত 12টার পর কিন্তু কুয়ালালামপুরে সে পৌঁছবে। তবে তারা আসলে মালয়েশিয়া ঢুকতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু অনেকটা অনিশ্চয়তা ছিল। তবে সবশেষ কিন্তু তিনি আমাদের জানিয়েছেন যে যারা অপেক্ষমান রয়েছেন কুয়ালালামপুরে সবাই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। তবে এখন পর্যন্ত যারা ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও জানান তিনি। এদিকে বিএনপির অভিযোগ, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারের। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির নেপথ্যে সরকারের দায় দেখছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। দলটির নেতারা বলেন, আজিজ ও বেনজিরের দুর্নীতি প্রমাণ করে দেশ লুটেরাদের দখলে। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, দেশের জনগণকে ভারত জুজুর ভয় দেখিয়ে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে দেশ যখন এগিয়ে
এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত গোষ্ঠী স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান কামরুল ইসলাম। এই দেশে আবার বাংলাদেশ নেতা জিয়াউর রহমান কোনো অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না। আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল। ৭৫-এর 15ই আগস্ট জিয়াউর রহমান তার চরিত্র স্বরূপে প্রকাশিত হয়েছে। একজন মুক্তিযোদ্ধা এই কাজটা করতে পারে না, যে কাজটি জিয়াউর রহমান 15ই আগস্ট ৭৫-এ করেছিলেন। যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি দাবি করেন, তাদের পক্ষে, সেই পাকিস্তানের পক্ষে পাকিস্তানি কায়দায় দেশকে পরিচালিত করার চেষ্টা করেছেন। সবসময় আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখাতো, সেই একই রকম বিএনপি আজকেও ওই ভারত জুজুর ভয় দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে আবারও। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অ্যান্তনিও গুতেরেস। এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন, সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি এবং জামাত এখন কি করে, বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে। ওই এজেন্টদের কাজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায়। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি। সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ড লু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে, আমাকে ডোনাল্ড লু যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারও করেনি, কারণ জিয়া হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আবারও নামমাত্র সংস্কারে পুনর্নির্মাণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেড়ি বাঁধ। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ স্থায়ী না হলে আবারও ভেঙে যাবে। শুক্রবার পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ সচিব সেই পুরনো আশ্বাসেরই বুলি আওড়ালেন। রেমালের তাণ্ডবে খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের 60-এর দশকের অস্থায়ী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন 13টি গ্রামের 15,000 বাসিন্দা। নিজেদের জানমাল রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছায় দল বেঁধে বাঁধ সংস্কারে নামেন। পরবর্তীতে তোপের মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড তোড়জোড় শুরু করলেও আবারও দায়সারাভাবে সাদামাটা সংস্কার করে সংস্থাটি। বাঁশের চাটাই, মাটির বস্তা ফেলে এলাকাবাসীর রাতভর কাজে বাঁধ নির্মাণের পর এক্সকেভেটর দিয়ে মাটি ফেলে বাঁধের ভাঙা অংশ মেরামত করে কর্তৃপক্ষ। দফায় দফায় ক্ষতিগ্রস্তের পরও স্থায়ী বাঁধ না মেলায় ক্ষোভের শেষ নেই তাদের। বাঁধটা দিতে কিন্তু আসলে জমি দিতে আমরা প্রস্তুত, কিছু থাকে যায় সেখানে মাটি দেবে, মাটি দেয় না ঠিক মতো, যে কারণে আমরা বারবার ভাবে এই বিপদের আশঙ্কা পড়তেছি। আমরা এত খরচ করার থেকে যদি আগের থেকে সঠিকভাবে এটা পুনর্নির্মাণ করা হতো, যদি সংস্কার করা হতো, তাহলে
তাহলে আজকে পুরো এলাকারও এই ক্ষতি হতো না। দীর্ঘ সময় টিকে থাকতে গেলে আরো শক্ত করে দিতে হবে এবং মাটি দিয়ে উচ্চতা বৃদ্ধি করে দিতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নামমাত্র সংস্কার সহ নানা অভিযোগেও যখন কাজ হয়নি, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর শুক্রবার সকালে পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। সচিবকে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় আসন্ন বর্ষা মৌসুমের আগে প্রকল্প আকারে মজবুত টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা হলো যে সমস্ত স্থানগুলোতে ঘূর্ণিঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বেশি হয়, ওই সমস্ত স্থানগুলোকে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে আমরা সেগুলোকে স্ট্রেনথেন করার ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সংস্থার তথ্য বলছে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ৩৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ক্যাম্পে নাশকতাকারী, অস্ত্র ও মাদক মজুতকারীদের শনাক্তের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার কথা জানান মন্ত্রী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে উদ্বেগজনক হারে বাড়ছে মিয়ানমারের অস্ত্র ও গোলাবারুদের ঝনঝনানি। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সংঘাতের জেরে ক্যাম্পেও অস্থিরতা চলছে, যার জন্য দায়ী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বেলা 11:30টায় ক্যাম্প 19-এ পৌঁছে প্রথমে ঘণ্টাব্যাপী বৈঠক করেন নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় ক্যাম্পে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাবে পরিণত হতে পারে। একই সঙ্গে তিনি ক্যাম্পে নাশকতাকারী, অস্ত্র ও মাদক মজুতকারীদের শনাক্তের পাশাপাশি আইনের আওতায় আনার কথাও জানান। আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক, এপিবিএন প্রধান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পে হত্যাখুন, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সবসময় আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাই তাদের দাবি, ক্যাম্পে নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেয়ার। উখিয়ার ঘুনারপাড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কোরবানির 2 সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুনের দাম। এলাচ কেজিতে 200 টাকা বেড়ে দাম ঠেকেছে 4200 টাকায়। কোরবানির ঈদের বাকি 2 সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 650 থেকে 850 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকায়। লবঙ্গ 7 দিন আগেও কেজি ছিল 1650 থেকে 1700 টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকায়। আগে 100 গ্রাম এলাচ কিনা পড়তো 160 টাকা, 180 টাকা বেচতাম। 300 টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইসে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি দেশি পেঁয়াজের দাম 75 টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা, বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে 200 টাকায়। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে বেশি, এবিধে আপনার এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে 20 টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করতেছি, একটু বাসাটা আনছি, ওই হিসাবে দাম বেশি। চড়া দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। সপ্তাহের ব্যবধানে 100 টাকা বেড়ে কেজি ঠেকেছে 1200 টাকায়। আর গরুর মাংসের জন্য কেজিতে গুনতে হবে 780 থেকে 800 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত গরুর যোগান থাকলেও ব্যাপারীর উপস্থিতি কম। প্রান্তিক খামারিদের দাবি, গোখাদ্যের চড়া দরে হাটে মিলছে না কাঙ্ক্ষিত দাম।
2 সপ্তাহ পরেই কুরবানি ঈদ। প্রান্তিক খামারিরা তাদের গোয়ালে লালন পালন করা গবাদি পশু বিক্রির জন্য হাটে তুলছেন। শুক্রবার দুপুর থেকেই জমজমাট ছিল নওগাঁর চৌবাড়িয়া সহ জেলার হাটগুলো। চৌবাড়িয়া হাটে উঠেছে 8 থেকে 10 মণ ওজনের গরু। ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি। তবে প্রান্তিক খামারিদের অভিযোগ, বড় গরু লালন পালন করতে যা খরচ হয়েছে, হাটে উঠছে না তার কাঙ্ক্ষিত দাম। মাঝারি জাতের ষাঁড় গরুর চাহিদাই বেশি হাটে। 100 থেকে 120 কেজি ওজনের একটি গরু কেনাবেচা হয় 75 থেকে 80 হাজার টাকায়। বড় গরুর বেচা কেনাই নাই, কাস্টমারই নাই, কিন্তু মাঝারি সাইজের গরুগুলা বেচা কেনা হচ্ছে টুকটাক। খাদ্যের দামের তুলনায় এবার গরুর দাম অনেক কম। যদি এত কম দামে গরু বিক্রি করা লাগে তাহলে তো আমাদের অনেক লসের শিকার হতে হবে। কাস্টমার বলছে 60-62, 100, 1,60,62, কিন্তু পত্তা হচ্ছে না তো। নওগাঁর 11 উপজেলায় চলতি বছর কুরবানি পশুর হাট বসেছে 74টি। কুরবানির যতই ঘনিয়ে আসছে, হাটে সরবরাহ বাড়ছে গো খামারিদের গরু। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে এ জেলায় 68,000 গোখামারে গরু লালন পালন করা হয়েছে 22,50,000, যার মধ্যে শুধুমাত্র কুরবানিকে ঘিরেই প্রস্তুত করা হয়েছে 7,50,000 পশু। নওগাঁর চৌবাড়িয়া গরুর হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। কোনো রকম বিধি নিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও MOUর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও MOUর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%-রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। বাংলাদেশে মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। রাত পোহালেই ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। 8 রাজ্যের 57টি আসনে প্রায় 11 কোটি ভোটার 904 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফার ভোটে যেমন নজর থাকবে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর দিকে, তেমনই নজর থাকবে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র হিমাচলের টসিগংয়ের দিকেও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভার 543 আসনের মধ্যে শেষ হয়েছে 486 সংসদীয় আসনের ভোট। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের 57 আসনের পর মিটে যাবে 7 দফার ভোট পর্ব। বিশ্লেষকরা বলছেন, শনিবার উত্তরপ্রদেশের বারাণসী, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, হিমাচল প্রদেশের টসিংগংয়ের দিকেই সবার নজর থাকবে, কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদির। ওদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে। তবে হেভিওয়েট প্রার্থীর জন্য নয়, বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে। 62 জন ভোটারের কেন্দ্র এটি। 2019 সালের শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুলিতেই।
ভারতের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ 47 দিনের ভোট উৎসব শেষ হবে শনিবার 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 7 দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আয়োজন শুরু করে নির্বাচন কমিশন। গেল 6 দফায় গড়ে ভোট পড়েছে 66%। ভোটের ফল প্রকাশ হবে 4 জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দক্ষিণ আফ্রিকায় পার্লামেন্ট নির্বাচনে গত 30 বছরের মধ্যে প্রথম সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ভোট গণনার মধ্যেই এমন আভাস মিলেছে। বিশ্লেষকদের মতে এএনসির নেতাদের দুর্নীতি সহ দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব বেড়ে যাওয়ায় নাটকীয় রাজনৈতিক পরিবর্তন হতে পারে, যদিও চূড়ান্ত ফল পেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ আফ্রিকা থেকে জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় সংসদ নির্বাচনে গত 3 দশকের মধ্যে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। ভোটের আংশিক ফলে দেখা গেছে 43% ভোট পেয়েছে দলটি। 50%-এর কম ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে সরকার গঠনে জোটসঙ্গী খুঁজতে হবে। বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন ধরে এএনসি নেতাদের দুর্নীতি, দেশটিতে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব বেড়ে যাওয়া সহ নানা কারণে জনগণের ক্ষুদ্র প্রতিক্রিয়ায় প্রতিফলন ঘটেছে এবারের ভোটে। এদিকে বিরোধী দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে প্রাপ্ত ফলাফলের প্রায় 25% ভোট, আর ইকোনমিক ফ্রিডম ফাইটার্স 7.73, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার এমকেপি পেয়েছে 8.16% ভোট। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ। শেষ মুহূর্তে অনেক ভোটার কেন্দ্রে আসায় ভোট গ্রহণ শেষ হতে সময় বেশি লেগেছে। দক্ষিণ আফ্রিকার এবারের নির্বাচনে 70টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ 14,889 জন প্রার্থী অংশ নিয়েছেন। বর্তমানে সংসদে 400 আসনের মধ্যে এএনসি রয়েছে 230 আসন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। খেলার খবর। বিশ্বকাপ চলাকালীন দলে বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরম্যান্সে। তাই তো দেশের স্বার্থেই এবার অন্তত এই বিষয়ে বিসিবির পরিচালকদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা জাতীয় দলের সাবেক হেড কোচ সারওয়ার ইমরানের। টুর্নামেন্টে টাইগারদের নিয়ে খুব একটা আশাবাদী না হলেও তার পরামর্শ নিজেদের সক্ষমতা, শক্তির জায়গা সম্পর্কে জানা এবং মাঠে তার প্রতিফলন ঘটানো। আসরে মিরাজকে মিস করবেন তিনি। ম্যাচ জিততে তাকিয়ে থাকবেন ব্যাটসম্যানদের পারফরম্যান্সে। আরও একটা আইসিসি ইভেন্টে অংশগ্রহণের অপেক্ষা। 1999 থেকে প্রতিটি বিশ্বকাপে টাইগাররা অংশ নিলেও প্রায় সব সফরই হয়ে আছে শিক্ষা সফর। বাস্তবতার নিরিখে আশাবাদী হওয়া যাচ্ছে না এবারও। তবে শুধু মাঠের ক্রিকেটই নয়, নেতিবাচক পারফরমেন্সে সমালোচনা ছড়ায় মাঠের বাইরেও। খোদ বিসিবি কর্তারাও প্রায়শই করেন অযাচিত হস্তক্ষেপ। তাতে নষ্ট হয় দলের ভারসাম্য, প্রভাব পড়ে 22 গজে। আরও একটা টি-20 বিশ্বকাপের আগে এই ইস্যুতে বোর্ড কর্তাদের সতর্ক করলেন টাইগারদের সাবেক হেড কোচ থেকে আরম্ভ করে যারা আছে টিম ম্যানেজমেন্টে, ম্যানেজার থেকে আরম্ভ করে প্লেয়ার, এরা সবাই এক সুরে চলা উচিত। আমার মনে হয় বাইরের থেকে বেশি এইসব নিয়ে কথাবার্তা হয়। এই বাইরের কথাবার্তা আমার মনে হয় ভিতরে যাওয়া উচিত না। আমি মনে করি যে হেড কোচই অল ইন অল। হেড কোচ খারাপ হোক ভালো হোক, হেড কোচের আন্ডারে অন্যান্য কোচরা থাকবে, প্লেয়াররা থাকবে, এবং যদি বোর্ডের থেকে কিছু বলতে হয় হেড কোচের সাথে এইগুলো কথা বলা উচিত। আমাদের এখানে কালচার হলো যে প্লেয়ারদের সাথে কথা বলে বেশি, আমাদের যারা অফিসিয়ালস আছে। এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের উপরে কথা বলে একটা চেইন অফ কমান্ড থাকা উচিত। প্লেয়ারের সাথে ডাইরেক্ট যদি অফিসিয়ালরা কথা বলে সেটা আর কি কোচের কন্ট্রোল থাকে না। বর্তমানে স্কোয়াডের রিশাদের অন্তর্ভুক্তি মুগ্ধ করলেও অলরাউন্ডার মিরাজকে মিস করবেন সারওয়ার ইমরান। সামর্থ্যের প্রশ্ন থাকলেও মাঠে ঢেলে দেওয়ার পরামর্শ সক্ষমতার পুরোটা। পিন শিটিংয়ের টেকনিক নাই আমাদের, পিন শিটিংয়ের টেকনিক নাই। এটা খালি স্বাস্থ্য দেওয়া হয় না, টেকনিকও একটা ব্যাপার। আমি ফিল করি যে মিরাজের এই টিমে আসা উচিত ছিল।
অ্যাজ এ অলরাউন্ডার ফিল্ডার যেরকম সেরকম ব্যাটিং করে সেরকম বোলিং করে। সাকিব আল হাসানের যদি বিকল্প কেউ থাকে তো ডানহাতি মিরাজ আছে। আমাদের নতুন নতুন প্লেয়ার যারা গেছে, আমরা তো রিশাদকে এরকম বল করতে দেখিনি কখনো, আমেরিকাতে যেরকম বল করলো। রিশাদ একটা বিরাট পাওয়া, এখন আমাদের ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করতে পারে। গ্রুপ ডিতে শুধু শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকাই নয়, টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবেন নেদারল্যান্ডস, নেপালের মতো প্রতিপক্ষ। অলরাউন্ডার সাকিবের পাশাপাশি বাংলাদেশের সাবেক হেড কোচের বাজি বোলিংয়ে। বোলিং সাইড ভালো আমাদের, ব্যাটিং নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রান করেনি। লিটন, ফ্লপ, সৌম্য কিভাবে রান করছে ওইটা আমরা দেখছি। অবশ্যই সাকিব আল হাসান যদি পারফর্ম করে এটা তো বিরাট একটা পাওয়া। খালি সাকিব আল হাসানের দিকে তাকায় থাকলে আমাদের হবে না। আমাদের যারা জুনিয়র প্লেয়ার ঢুকতেছে, যারা অলরেডি সিনিয়র হয়ে গেছে, অনেকে ফর্মে নাই, তাদেরও কামব্যাক করা উচিত। সারোয়ার ইমরানের মতে একটা মোমেন্টামই বদলে দিতে পারে গোটা প্লট। তাই তো বলছেন লঙ্কাদের বিপক্ষে প্রথম ম্যাচটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। কোনো ধরনের জড়তা না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাবার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চিন্তা বাড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অনুশীলন শেষ হওয়ার আগেই চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা। অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নারী ফুটবলের খবর। প্রথম ম্যাচে হতাশ করল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। কিংস অ্যারিনায় ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে চাইনিজ তাইপে। বিপরীতে বাংলাদেশের ডিফেন্স লাইনের পারফরমেন্স ছিল নড়বড়ে। সেই সুযোগ নিয়ে ম্যাচের 12 মিনিটে সু ইউসুয়ানের গোলে লিড নেয় চাইনিজ তাইপে। 19 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সু সিনিয়ন। 26 মিনিটে সু ইন উন বাংলাদেশের জালে আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলে বাটলারের শিষ্যরা। 56 মিনিটে আরও একটি গোল হজম করলেও তাদের পারফরমেন্স ছিল লড়াকু। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।